আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিকুজ্জামান, হেমাটোলজিস্ট, ব্লাড ক্যান্সার, রক্তরোগ বিশেষজ্ঞ। কর্মরত আছি ল্যাবেইড হসপিটালে কনসালটেন্ট হিসাবে। সো আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ব্লিডিং ডিসঅর্ডার বা রক্তপাতজনিত সমস্যা। ব্লিডিং ডিসঅর্ডার একটি আসলে জন্মগত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোয়ার্ড কারণে রক্তপাত হতে পারে। আমরা সাধারণত জন্মগত ব্লিডিং বা যেটার মধ্যে সবচেয়ে কমন আমাদের দেশে হিমোফিলিয়া, ভন উইলব্রেন্ড ডিজিজ, এই ডিজিজগুলির সম্বন্ধেই আসলে আজকে কথা বলতে চাই। আমাদের কাছে আমাদের সমাজের মধ্যে হিমোফিলিয়া, বিশেষ করে এখন এপ্রিল মাস, 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া হচ্ছে একটি জেনেটিক এক্স-লিঙ্কড ক্রোমোজোমাল ডিসঅর্ডার আমরা বলি। এটা একটি জিনগত ত্রুটি সম্পন্ন একটি ডিজিজ, যেখানে জেনেটিক ত্রুটির কারণে আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমিষ বা প্রোটিন, সেটি হলো ফ্যাক্টর 8। এটি জন্মগতভাবে প্রায় তাদের অ্যাবসেন্ট থাকে বা খুব কম পরিমাণে থাকে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় যার ভূমিকা অপরিসীম। যারা হিমোফিলিয়া রোগী তারা ছোটোবেলা থেকেই দেখা যায় জন্মের পরে নাড়ি কাটার পর কারো কারো ব্লিডিং, প্রলং ব্লিডিং থাকে। কারো কারো ক্ষেত্রে যখন সে হামাগুড়ি দিয়ে কেবল হাঁটা শিখে, তখন যেখানে আঘাত পায় সেখানে তার জয়েন্টগুলো ফুলে যায়। এবং দেখা যায় যে তারপরে যখন সে বড় হয়, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে মুসলমান পরিবারে যেখানে মুসলমানি করা হয়, মুসলমানি করার পর তাদের সাধারণত অত ব্লিডিং বা রক্তপাতের প্রবণতা থাকে না। কিন্তু দেখা যায় পরবর্তীতে যে ডিলেড ব্লিডিং, বাড়িতে যে তার ব্লিডিং শুরু হয় এবং সেই ব্লিডিং বন্ধ করার জন্য কখনো কখনো তার হাসপাতালে ভর্তি হতে হয় অথবা রক্ত ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। সো এই যে ডিলেড ব্লিডিং বা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, আমাদের রক্ত জমাট বাঁধার যে প্রাইমারি এবং সেকেন্ডারি হিমোস্ট্যাসিসের যে পদ্ধতি আছে, সেখানে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসটা তাদের একেবারেই প্রায় অকেজো অবস্থায় থাকে। তো আমরা কি করি, আমরা প্রথমে একটা রুগীর প্রথমে ইতিহাস নেই। একটা ইতিহাসের মধ্যে আমরা বলি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রোম্বোসিস অ্যান্ড হিমোস্ট্যাসিস বলে একটি খুবই সারা বিশ্বের একটি সংস্থা রয়েছে। তাদের গবেষণামূলক আমরা একটি ইতিহাস সাধারণত স্কোরিংয়ের মাধ্যমে ব্লিডিং অ্যাসেসমেন্ট টুল দ্বারা স্কোর করি। সেখানে যদি 6 বা তার অধিক পুরুষের অথবা 4 বা অধিক মহিলার থাকে, আমরা তাকে ব্লিডার বা জন্মগত ব্লিডার হিসাবে বা রক্তপাতজনিত সমস্যা আছে বলে আমরা প্রথমে চিহ্নিত করতে পারি। এরপর আমরা সেই ব্লিডিংয়ের টাইপটা খুঁজে বের করি। যদি একটি ছোট্ট দানার মতো ব্লিডিং তার পেরিফেরিতে হয়, তাহলে আমরা এটা একটা প্লেটলেট টাইপ ব্লিডিং সাধারণত বলে থাকি, যেটি সাধারণত প্যালপেবল হয় না। যদি সেটি প্যালপেবল হয়, ব্যথাযুক্ত হয়, আমরা সাধারণত বলি সেটি একটি ভাস্কুলার বা ব্লাড ভেসেলের সমস্যার জন্য ব্লিডিং। আর হিমোফিলিয়া বা এ ধরনের জন্মগত ব্লিডিং ডিসঅর্ডারে আমরা সাধারণত ডিপ সিটেড ব্লিডিংগুলোই বেশি পাই। সেই ব্লিডিংগুলো বেশিরভাগই আমাদের জয়েন্ট, বড় জয়েন্ট যেমন হাঁটু, তারপরে আমার গোড়ালি, অথবা কারো কারো ক্ষেত্রে আরও উপরের দিকের কনুই বা এরকম জয়েন্টগুলোতে হতে থাকে। এবং দেখা যায় এই জয়েন্টগুলোর ভিতরে আমাদের রক্ত জমাট বাঁধার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রথম ফ্যাক্টর এক্সট্রিনসিক পাথওয়ের, সেটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর। এটা প্রায় থাকে না। সো ফ্যাক্টর 8 যদি এখানে না থাকে, তাহলে খুব সহজেই তাদের ব্লিডিং হয়। এবং ব্লিডিং হলে সেখানে রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধলে সেই আয়রনটা ওখানে আরও ড্যামেজ করে প্রদাহ তৈরি করে। ফলে দেখা যাচ্ছে দিনের পর দিন ওইখানেই ব্লিডিং হতে থাকে এবং একটা টার্গেট জয়েন্ট তৈরি করে। ফলে একসময় সে তার ওই জয়েন্টটা সম্পূর্ণ অকেজো হয়ে যায় এবং কখনো কখনো হিমোফিলিয়া রোগীর একটা বড় অংশ তা অকর্মণ্য হয়ে যায় শুধুমাত্র এই জয়েন্টে বারবার ব্লিডিং হওয়ার ফলে। শুধু তাই না, যারা ভেরি সিভিয়ার হিমোফিলিয়া, আমরা হিমোফিলিয়াকে ফ্যাক্টর 8-এর পার্সেন্টেজ অনুযায়ী সিভিয়ার হিমোফিলিয়া, মডারেট হিমোফিলিয়া, মাইল্ড হিমোফিলিয়াতে ভাগ করতে পারি। এই সিভিয়ার যে হিমোফিলিয়া রোগীগুলা, তাদের ব্রেইনে বা সিএনএস ব্লিডিং বা তার লাং হেমোরেজ বা ইন্টারনাল ব্লিডিংয়ে মৃত্যুহার অনেক বেশি থাকতে পারে। মডারেট হিমোফিলিয়া রোগীগুলোর ব্লিডিং এত বেশি হয় না। মাইল্ড হিমোফিলিয়া রোগী শুধুমাত্র আঘাত বা অন্য কারণে তাদের ব্লিডিং হয়। তো প্রথমে আমরা এটাকে চিকিৎসা কীভাবে করব? চিকিৎসা করার জন্য আমাকে আসলে প্রথমে রোগ নির্ণয় এবং রোগের ক্লাসিফিকেশন, স্টেজিং এবং সাথে রোগের সাথে কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা জানা খুবই জরুরি। সেটার জন্য আমরা যেটা করি, প্রথমে যেটা বলেছি যে একটা স্কোর করি, তারপরে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি যে অন্য কোনো ব্লাডের ডিসঅর্ডার যেমন অনুচক্রিকা
কমে যাওয়া বা অনুচক্রিকার কোয়ালিটেটিভ ডিফেক্টের জন্য কোনো ব্লিডিং তার হচ্ছে কিনা। তারপরে আমরা ডিআইসি বলে একটা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, যেটা ইনফেকশন এবং অন্যান্য কারণে হতে পারে, সেই ধরনের ব্লিডিং ডিসঅর্ডার তার আছে কিনা, এটা এক্সক্লুড করার পর আমরা এরপরে যে পরীক্ষাটি আমাদের জন্য খুব প্রয়োজনীয় সেটি হচ্ছে ব্লিডিং টাইম। ব্লিডিং টাইম পরীক্ষা যদি একটা দক্ষ হাতে করা যায়, অথবা আমরা পিএফএ বা প্লেটলেট ফাংশন অ্যানালাইজার, এই দুটি খুব সামঞ্জস্যপূর্ণ টেস্ট। এর দুটির যে কোনো একটি দ্বারা আমরা বুঝতে পারি যে তার প্রাইমারি অথবা সেকেন্ডারি হিমোস্টেসিসে, প্রাইমারি হিমোস্টেসিসে কোনো ডিফেক্ট আছে কিনা। প্রাইমারি ব্লিডিং টাইম যদি প্রলং হয়, সাধারণত আমরা অনুচক্রিকার অভাব বা অনুচক্রিকার ফাংশন জনিত সমস্যা, অথবা প্রাইমারি হিমোস্ট্যাসিস বা এর একটি খুব ইম্পর্টেন্ট আমিষ ভন উইলবার্ন অ্যান্টিজেনের অভাব বা তার গুণগত মানের পরিবর্তনজনিত ভন উইলবার্ন ডিজিজ আমরা চিন্তা করি। যদি আমাদের ব্লিডিং টাইম নর্মাল থাকে তাহলে আমরা প্রথমিন টাইম এন্ড এপিটিটি, এপিটিটি বলে দুটি পরীক্ষা করি, যেটি একটি এক্সট্রিনসিক পাথওয়ে, অন্যটি ইন্ট্রিনসিক পাথওয়েকে দেখে। তো এগুলি করে আমরা মূলত বেশিরভাগ সময় 4টি পরীক্ষা করে একজন দক্ষ হেমাটোলজিস্ট বেশিরভাগ সময় চিন্তা করতে পারেন যে হ্যাঁ কোন লাইনে তার সমস্যা আছে। এরপরে আমরা ওইটার স্পেসিফিক পরীক্ষা করে, আরও অনেকগুলি স্পেসিফিক পরীক্ষা করে আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি বা কোন জন্মগত ত্রুটি অথবা অ্যাকোয়ার্ড ডিফেক্টের জন্য এই ব্লিডিংটা, তার প্রলং ব্লিডিংটা হচ্ছে, সেটি আমরা নির্ণয় করি। এরপরে আমরা দেখি যদি, যেটি আমাদের সবচেয়ে কমন, হিমোফিলিয়া অ্যান্ড ভন উইলবার্ন ডিজিজ, তাহলে আমরা যেটি করি, হিমোফিলিয়া হলে তার কোনো কমপ্লিকেশন অর্থাৎ সিএনএস ব্লিডিং অথবা তার জয়েন্ট ব্লিডিং অথবা অর্গ্যান ড্যামেজের যদি কোনো লক্ষণ আছে কিনা, এই সম্পূর্ণটা যাচাই করার পর আমরা দেখি যে তার শরীরে কোনো অ্যান্টিবডি, অর্থাৎ হিমোফিলিয়া আমাদের ফ্যাক্টর 8-এর ঘাটতি থাকে। সাধারণত রুগীরা প্লাজমা অথবা ফ্যাক্টর দিয়ে চিকিৎসা করে থাকে। দীর্ঘদিন ফ্যাক্টর দেওয়ার পর এটি একটি প্রোটিন প্রোডাক্ট শরীরে ঢোকার ফলে এর বিরুদ্ধে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে পারে। আমরা বলি যে অ্যালো ইমিউনাইজেশন হয়ে যেতে পারে। তো এই অ্যান্টিবডি টাইটারও আমরা সাধারণত নির্ণয় করতে পারি। এদেরকে আমরা ট্রিটমেন্টের জন্য অন ডিমান্ড ভিত্তিতে আমরা ফ্যাক্টর দিতে পারি। তবে চিকিৎসার সবচেয়ে প্রধান উপায় আমরা বলি যে রেস্ট, আইস থেরাপি এবং আমরা হিমোফিলিক ফ্যাক্টর থেরাপি দিয়ে থাকি। হিমোফিলিক ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি হতে পারে অথবা অন্যান্য ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হতে পারে। স্পেসিফিক ডায়াগনোসিসের পর আমরা ওই জায়গায় সাধারণত পেশেন্টকে একটি আইস প্যাক দিতে বলি। পেশেন্টকে কখনো কখনো আমরা ব্যায়াম করতে পারি ঠান্ডা পানির চৌবাচ্চার মধ্যে দিয়ে, এবং যেখানে ব্লিডিং হয় ওই অনুযায়ী ব্লিডিং বন্ধ করার জন্য তাৎক্ষণিকভাবে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা ক্রায়োপ্রেসিপিটেট দিয়ে চিকিৎসা করতে পারি, এবং যেন ফ্যাক্টর কমানোর জন্য, ফ্যাক্টরের পার্সেন্টেজ বাড়ানোর জন্য আমরা একটা বিশেষ প্রক্রিয়ায় ক্যালকুলেশন করে রোগীর ব্লিডিংয়ের পদ্ধতি অনুযায়ী, যেমন যদি সিএনএস ব্লিডিং হয় প্রায় আমরা 100% ফ্যাক্টর বাড়িয়ে থাকি, যদি তার আর অন্য লাং ব্লিডিং হয় ওরকম, এবং যদি অ্যাক্সিডেন্টাল ব্লিডিং হয় বিভিন্ন টিস্যুর জন্য আমরা নির্ধারিত পরিমাণ বাড়িয়ে আমরা আসলে তার এই ব্লিডিংটা বন্ধ করতে পারি। এই ধরনের রুগীর যদি কখনো সার্জারি বা কোনো প্রসিডিউরের প্রয়োজন হয় তাহলেও আমরা রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করে এই সার্জারি বা সমস্যাগুলো সমাধান করতে পারি। আপনারা শুনে খুব খুশি হবেন যে ফ্যাক্টর সবসময় সহজলভ্য না, সবসময় সব জায়গায় ফ্যাক্টর পাওয়া যায় না, কিন্তু রিসেন্টলি মনোক্লোনাল অ্যান্টিবডি এমিসিজুম্যাব বলে একটি নতুন ওষুধ আসলে এই হিমোফিলিয়া রুগীর জন্য একটা বড় আশার বাণী হিসাবে এসেছে। এবং এই এমিসিজুম্যাব দেওয়ার পর তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না, এবং হিমোফিলিয়া রুগীরা যারা এই এমিসিজুম্যাব নিতে সক্ষম হন তারা দেখা যায় যে অনেক ভালো জীবনযাপন করতে সক্ষম হন। হিমোফিলিয়া রুগীর চিকিৎসার যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি আপনাদের নজরে আনতে চাই সেটি হচ্ছে সবার জন্য সেবা দোরগোড়ায় পৌঁছানো। এটির জন্য আমাদের সরকারি মেডিকেলের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, ক্যান্সার হসপিটাল, শিশু হসপিটাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অনেকগুলো জেলা হসপিটালে আসলে এই এইচটিসি ক্লিনিক বা হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার আছে। আমরা অচিরেই ল্যাবেইড হসপিটালে হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার এস্টাবলিশ করতে চাই, এবং একজন হেমাটোলজিস্ট হিসাবে এবং এইচটিসি সেন্টারের সদস্য হিসাবে আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে অত্যন্ত কম খরচে আমরা হিমোফিলিয়া রুগীর সম্পূর্ণ ডায়াগনস্টিক এবং চিকিৎসা সেবা এই আমাদের সেন্ট্রাল ল্যাবেইড স্পেশালাইজড হসপিটাল বা ল্যাবেইড হসপিটালে আমরা দিতে সক্ষম হচ্ছি।
এবং রুগীরা উপকৃত হচ্ছে এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার সমন্বয়ে এবং হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সহযোগিতায় এবং আমাদের যে সরকারি সহযোগিতায় আমরা এই রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের রুগীগুলো আগের থেকে অনেক বেটার সুবিধা পাচ্ছে এবং পেশেন্টের সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা দোরগোড়ায় আনার ফলে আগে যেমন এই রোগে আক্রান্ত হলে মৃত্যু ছাড়া আর কোনো পথ ছিল না, আমাদের রুগীগুলো এখন নিয়মিত সেবা পেয়ে কেউ কেউ উপসচিব সচিব পর্যন্ত হচ্ছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন, তারা একেবারে ইউনিভার্সিটির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাচ্ছেন এবং তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন। প্রোডাক্টিভ একটি লাইফ তারা এখন একজন সাধারণ মানুষের মতো এখন লিড করতে সক্ষম হচ্ছেন।